আজ আমি যে সিনেমার গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম হলো পানি। মানে এই সিনেমায় রক্ত পানির মতো প্রবাহিত হবে। দুই বন্ধু যারা মানসিকভাবে অসুস্থ এবং সুন্দর মেয়ে দেখলেই তাদের ভিতর জেগে ওঠে মেয়েটিকে ভোগ করার বাসনা। তারা যখন শহরের সব থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী ও ডনের বউকে তার বাড়িতেই রেপ করে এবং তারপরেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। সিনেমাটি আপনি সনি লিভে দেখতে পাবেন। গল্পটা বেশ থ্রিলিং, তাই সিনেমা এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ডন এবং সিজু নামের দুটি ছেলেকে দেখি। তারা দুজন পল ভাইয়ের গ্যারাজে কাজ করত, কিন্তু আজ তারা দুজন গ্যারাজ থেকে ছুটি নিয়ে কোথাও যাচ্ছিল। এমন সময় সেখানে একটি ছেলে পাঞ্চার ঠিক করতে আসে। পল ভাই তাদের দুজনকে বলে যে পাঞ্চার ঠিক করার পরে চলে যেতে, কিন্তু ডন এবং সিজু দুজনই মানা করে দেয়, বলে যে তারা ছুটিতে আছে এবং আজ অন্য কোনো কাজ করবে না। এরপর তারা দুজন হেলমেট পরে বাইক নিয়ে চলে যায়। এদিকে মার্কেটে ডনের গার্লফ্রেন্ড গৌরী তার জন্য অপেক্ষা করছিল। সে বারবার ডনকে ফোন করে, কিন্তু ডন তার ফোন ধরছে না। এখানেই মার্কেটে আমরা সুরেশ নামের এক লোককে দেখি, যার যোশীর সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। সুরেশ কোনো মূল্যেই যোশীকে তার জমি দিতে রাজি ছিল না। এমন সময় মার্কেটে এটিএম এর কাছে ডন এবং সিজু দুজন সুরেশের রাস্তা আটকে দেয়। ডন তাকে বলে, যোশী ভাইকে তার জমি দিয়ে দাও, ফালতু ঝামেলা পাকাচ্ছ কেন? সুরেশ তাদের দুজনকে বাচ্চা ভাবে এবং চুপচাপ সেখান থেকে যেতে বলে, কিন্তু তখনই ডন সুরেশকে নিয়ে এটিএম এর ভিতরে চলে যায়। সিজু বাইরে দাঁড়িয়ে তার ছাতা খুলে দেয়, যাতে ভিতরে কি হচ্ছে তা বাইরে থেকে কেউ দেখতে না পায়। ভিতরে ডন সুরেশকে মেরে ফেলে, যার পরে সিজু তাকে পানি দেয়। ডন হাত ধুয়ে বাইরে আসে। এটিএম গত কয়েক মাস ধরে খারাপ ছিল এবং তারা দুজন এটিএম এর গেট বন্ধ করে দেয়। পাশেই কাপড়ের একটি দোকানের উদ্বোধন হচ্ছিল এবং তারা দুজন সেই দোকানের ভিতরে চলে যায়। এরপর আমরা দেখি গিরি, সে তার স্ত্রী গৌরীর সাথে মন্দির থেকে ফিরে আসছিল। ঠিক তখনই তার কাছে জয়রাজের ফোন আসে। আসলে মার্কেটে যে দোকানের উদ্বোধন হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আর্টিস্টের ব্যবস্থা জয়রাজই করেছিল, কিন্তু এখন দোকানের মালিক কম টাকা দিচ্ছিল। জয়রাজের ডাকে গিরিও সেই দোকানে যায়। সে তার পকেট থেকে টাকা বের করে জয়রাজকে দেয় এবং তারপর দোকানের মালিককে টেনে এক চড় মারে। এরপর সে তাকে বলে, প্রথমে আমার সম্পর্কে ভালো করে জেনে নাও, তারপর সন্ধ্যার আগে টাকা পাঠিয়ে দাও। কিন্তু যেই গিরি দোকান থেকে বের হয়, ভয়ে দোকানের মালিক গিরির টাকা ফেরত দিয়ে দেয়, কারণ তখন তার লোকদের মাধ্যমে গিরির সম্পর্কে সব জানা হয়ে গিয়েছিল। আসলে গিরি, তার কাজিন সাজি, তাদের দুই বন্ধু ডেভি এবং পূর্বে, এই চারজন কলেজ টাইমে একসাথে পড়তো এবং গুন্ডাগিরি করত। কলেজ শেষ হওয়ার পর দেবী কলেজে পড়া একটি মেয়েকে বিয়ে করে, পূর্বে গিরির বোন কার্তিকাকে বিয়ে করে এবং এখন তারা সবাই মিলে এক পরিবারের মতো থাকে। বর্তমানে শুধু ডেভি ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে অ্যাক্টিভ আছে এবং তাদের গ্যাংয়ে 400-এরও বেশি লোক আছে। তবে এখন তারা ছোটখাটো বিষয় নিয়ে গুন্ডাগিরি করে না, কাউকে নিজেরা উত্ত্যক্তও করে না, কিন্তু কেউ যদি তাদের উত্ত্যক্ত করে তাহলে তারা তাকে ছাড়ে না। পুরো ত্রিশূর শহরে কাউকে ভয় দেখানোর জন্য গিরির নামই যথেষ্ট। যাই হোক, আজ গিরির বোন কার্তিকার জন্মদিন এবং গৌরীর সাথে গিরি কার্তিকাকে দেখতে তার বাড়ি যায়। সবাই সন্ধ্যার পার্টির প্রস্তুতি নিচ্ছিল। এখানেই আমরা কল্যাণীকেও দেখি। সে গিরির কাজিন এবং সম্প্রতি আইপিএস অফিসার হয়েছে। তারা সবাই গল্প করছিল। অন্যদিকে মার্কেটে আমরা ডন এবং সিজুকে দেখি। তারা দুজন কিছুক্ষণ পর আবার এটিএম এর কাছে ফিরে আসে। দরজা দিয়ে রক্ত বেরিয়ে এসেছে এবং রক্ত দেখে তারা চিৎকার করতে থাকে। ভিড় জমে যায়। একজন লোক এটিএম এর দরজা খুলে দেখে যে ভিতরে সুরেশের লাশ পড়ে আছে। ঠিক সেই সময় ডনের গার্লফ্রেন্ড গৌরীও সেখানে পৌঁছে যায়। ডন তাকে বলে, বাবু, আমি তোমার সাথে দেখা করার জন্যই আসছিলাম, কিন্তু তখনই আমি দরজা দিয়ে রক্ত পড়তে দেখলাম। ভিতরে কাউকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পুলিশ ফোর্সও সেখানে পৌঁছে যায়। ডন এবং সিজু পুলিশ অফিসারদের বলে যে তারা প্রথম লাশ দেখেছে
এবং তারা দুজন পুলিশ স্টেশনে গিয়ে তাদের স্টেটমেন্টও দেয়। গৌরীও তাদের সাথে থাকে। ডন বলে যে সে মার্কেটে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল এবং সে প্রথম লাশ দেখেছে। কমিশনার তাকে বলে, যতক্ষণ আমরা না বলি পুলিশ স্টেশনে রিপোর্ট না করে তোমরা দুজন শহর ছেড়ে যেও না। এদিকে মার্কেটে মার্ডারের খবর শুনে সাজি এবং গিরি শব্দ হয়ে যায়। তারা দুজন আগে থেকেই সুরেশকে চিনত, তাই সাজি দেবীকে ফোন করে। দেবী তখন কোনো সেটেলমেন্টের জন্য যাচ্ছিল। সাজি তাকে জিজ্ঞেস করে মার্কেটে সুরেশের মার্ডার কে করেছে। তখন দেবী তাকে বলে, আমি আমার লোকদের মাধ্যমে খোঁজ নিয়েছি, এই কাজে আমাদের কোনো লোক জড়িত নেই, কোনো নতুন ছেলে হবে, আমি খোঁজ করে বলছি। এরপর দেবী সেটেলমেন্টের জন্য চলে যায়। এদিকে গৌরী সন্ধ্যায় পার্টির কেনাকাটা করার জন্য একটি সুপার মার্কেটে যাচ্ছিল। সে গিরিকেও ফোন করে সুপার মার্কেটে আসতে বলে। মার্কেটের বাইরে ডন এবং সিজুও দাঁড়িয়েছিল। তারা দুজন গৌরীকে দেখে। গৌরীকে দেখার সাথে সাথেই ডনের নিয়ত খারাপ হয়ে যায়। তারা দুজন গৌরীর পিছে পিছে ভিতরে যায়। এরপর ডন গৌরীর কাছে গিয়ে তাকে টাচ করে। গৌরী চিৎকার করলে ডন সরি বলে সেখান থেকে চলে যায়। রাগে গৌরীও বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখন ওই গিরি সেখানে এসে পড়ে। সে গৌরীকে দেখেই বুঝে যায় যে কিছু একটা হয়েছে এবং গৌরীও তাকে সব কথা বলে দেয়। এরপর রাগে গিরি তাদের দুজনের কাছে যায়, তাদের সেই রকম করে পিটিয়ে দেয় এবং গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সবাই কার্তিকার জন্মদিনের পার্টিতে যায় এবং ভালোভাবে উপভোগ করে। পরের দিন সকালে সবাই সুরেশের শেষকৃত্যে যায়। তখন গিরি সেখানে যোশীকে দেখে, যার সুরেশের সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। দেবী তাকে ডেকে তার গাড়িতে বসায়, কিন্তু যোশী বলে, প্রপার্টি নিয়ে আমার এবং সুরেশের ঝগড়া ছিল, কিন্তু তার মার্ডারে আমার কোনো হাত নেই। দেবী তাকে হুমকি দেয়, পুলিশের পাশাপাশি আমরাও সুরেশের খুনিদের খুঁজছি, যদি তোমার কোনো ভূমিকা থেকে থাকে তাহলে ভালো হবে না। তারা যোশীকে হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এদিকে কাল মার্কেটে গিরির হাতে পিটুনি খাওয়ার পর ডন এবং সিজু এখন সরকারি হাসপাতালে আছে। তখন তাদের সাথে দেখা করতে দুটি ছেলে আসে। তারা দুজন সুরেশের ভাইয়ের ছেলে এবং প্রপার্টির কারণে তারাই সুরেশকে মারার সুপারি দিয়েছিল। তারা ডন এবং সিজুকে তাদের কাজের জন্য 10 লক্ষ টাকা দিয়ে চলে যায়, কিন্তু ডন সিজুকে বলে, ইয়ার কাল যা হলো আমি তা ভুলতে পারছি না, আমি তার প্রতিশোধ নিতে চাই। সিজু এতেই রাজি হয়ে যায়। তারা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ গিরির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তারা জানতে পারে যে গৌরী বাড়িতে একা আছে। তারা দুজন চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারা কাজের মহিলাটিকে একটি ঘরে বন্ধ করে দেয়। এরপর তারা দুজন গৌরীর কাছে যায়। গৌরী তাদের দেখে ভয় পেয়ে যায়। তারা তাকে ধরে বেঁধে ফেলে। সিজু ভিডিও বানাতে শুরু করে। এদিকে ডন প্রথমে গৌরীকে চুম্বন করে, তারপর তার জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং তাকে নগ্ন করে ফেলে। এরপর তারা দুজন মিলে গৌরীকে রেপ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গিরির বাড়িতে সবাই জড়ো হয়। গৌরীর সাথে যা ঘটেছে তা তাকে গভীর শোকে ফেলে দেয়। তার অবস্থা দেখে গিরির চোখেও পানি চলে আসে। গিরির মা তাকে বলে, যা হয়েছে তা ভুলে যাও, কিন্তু মনে রেখো যখন সেই দুজন তোমার হাতে পড়বে তাদের টুকরো টুকরো করে ফেলবে। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ডন এবং সিজুর ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল। দেবী তার গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে তাদের দুজনের ছবি পাঠায় এবং যে কোনো অবস্থায় তাদের খুঁজে বের করার জন্য বলে। কিন্তু এদিকে ডন এবং সিজু একদমই ভয় পাচ্ছিল না। তারা দুজন আরামে পুরো শহরে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তাদের পুরোপুরি বিশ্বাস ছিল যে তারা ধরা পড়বে না। অন্যদিকে কমিশনারও পুলিশ অফিসারদের সাথে মিটিং করে। কল্যাণীও মিটিংয়ে অংশ নেয়। কমিশনার তাকে বলে, আমি জানি গিরি কোনো কেস দায়ের করবে না, তারা নিজেরাই এই ছেলেদের খুঁজে বের করবে, কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি গিরিকে বোঝাও এবং কেস করার জন্য বলো, আমরা তাদের খুঁজে বের করব। এদিকে একজন পুলিশ অফিসার ডেভিকে বলে যে এটিএন এর মার্ডারও সেই দুটি ছেলে করেছে। এখন ডেভির পাশাপাশি পুলিশও তাদের খুঁজছে। এরপর ডেভির একজন লোক বলে যে তারা দুজন পল ভাইয়ের গ্যারাজে কাজ করত। তখন ডেভি পলকেও ডেকে আনে। পল বলে,
আমি জানি না তারা দুজন কোথায় গেছে এবং এখন কি করছে, কিন্তু আমি তাদের তোমার সম্পর্কে সব বলেছিলাম। মনে হচ্ছে তারা ইচ্ছে করে তোমার সাথে প্যাচ লাগাচ্ছে যাতে দ্রুত বিখ্যাত হতে পারে। ডেভি পলের কাছ থেকে ডনের পরিবার সম্পর্কেও জানতে পারে। এরপর ডেভি তার লোকদের নিয়ে ডনের বাড়িতে যায় এবং তার বাবাকে তুলে নিয়ে আসে। অন্যদিকে ডন এবং সিজু দুজন কোনো এক জায়গায় একটি পরিত্যক্ত বাড়িতে থাকে। ডন গৌরীর সাথে রোমান্স করছিল, কিন্তু তার ফোনে বারবার সুরেশের ভাইয়ের ছেলেদের ফোন আসছিল। তারা দুজন বুঝে যায় যে কিছু একটা গোলমাল হয়েছে। ডন গৌরীকে অসমাপ্ত রেখেই চলে যায় এবং সিজুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেভির লোকেরাও সেই জায়গায় পৌঁছে যায় এবং তারা গৌরীকেও তুলে নিয়ে আসে। ডেভি একে ডনের সাথে জড়িত সব লোককে তুলে নিয়েছিল। এদিকে ডন এসব কিছুই জানতো না। ওরা নতুন ফোন এবং সিম কার্ড কিনে। এরপর ডন তার বাবাকে ফোন করে। সে তখন ডেভির কবজায় ছিল। ডেভি তাকে মারধর করে এবং ফোনে ডনকে তার বাবার কষ্টের আওয়াজ শোনায়। এরপর ডেভি ডনকে হুমকি দেয়, তুই যদি আত্মসমর্পণ না করিস তাহলে আমি তোর বাবাকেও মেরে ফেলবো। ডন ফোন কেটে দেয়। তবে সে ডেভির হুমকিতে ভয় পায় না। রাতে যখন ডেভি নিজের বাড়িতে ঘুমাচ্ছিল তখন সিজু ও ডন লুকিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে। তারা ডেভির লোকদের মেরে ফেলে এবং তারপর ডেভির ঘরে গিয়ে তাকে বিছানায় বেঁধে ফেলে। এরপর তারা তাকে জাগিয়ে তোলে। ডন ডেভিকে বলে, তুই যদি আমার সঙ্গে কোনো সমস্যা রাখিস তাহলে সরাসরি আমার সঙ্গেই মোকাবিলা করো। আমার বাবাকে এর মধ্যে টানলি কেন? এরপর সিজু এবং ডন ডেভির নিজের বন্দুক দিয়েই তাকে হত্যা করে এবং বন্দুকটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ডেভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়। গিরি, পুলিশ এবং অন্যান্য সবাই ডেভির বাড়িতে আসে। ডেভির মৃতদেহ দেখে গিরির চোখ ক্রোধে লাল হয়ে ওঠে। সে বাড়ি ফিরে যাওয়ার পথে একটি জায়গায় গাড়ি থামায়। তখন ওই হঠাৎ করে একটি গুলি এসে তার কাঁধে লাগে। ডন ও সিজু লুকিয়ে থেকে গিরির উপর হামলা চালাচ্ছিল। গিরিও সঙ্গে সঙ্গে নিজের বন্দুক বের করে তাদের দিকে গুলি চালায়। তবে সিজু ও ডন দ্রুত বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। গিরি গাড়ি নিয়ে তাদের পেছনে ধাওয়া করে এবং একসময় একটি ব্রিজের উপর গিয়ে বাইকের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয়। বাইক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিজু ও ডন নিচে নদীর পানিতে পড়ে যায়। এরপর গিরি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করায়। এদিকে তার লোকজন এবং পুলিশ পানিতে পড়ে যাওয়া দুজনের মৃতদেহ খুঁজতে শুরু করে, কিন্তু তাদের খোঁজ মেলে না। কয়েকদিন কেটে যায়। গিরি এবং তার পরিবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে। তবে গিরির লোকজন এখনো সিজু ও ডনের খোঁজ চালিয়ে যাচ্ছে। পূর্বে নিয়মিত ডনের প্রতিবেশীদের কাছে যেত এবং তাদের টাকা দিত, যাতে ডন যদি কখনো বাড়ি ফিরে আসে তারা সঙ্গে সঙ্গে যাতে তাকে খবর দেয়। একদিন পূর্বে ডনের বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ ডন ও সিজুর সামনে পড়ে যায়। ডন পূর্বেকে দেখে বলে, এটা কি ধরনের পুরনো গুন্ডামের কৌশল? প্রতিবেশীদের টাকা দিয়ে আমাদের অবস্থান জানার চেষ্টা করছো। যদি নিজেরাই খুঁজতে চেষ্টা করতে তাহলে তো আমাদের অনেক আগেই পেতে। এরপর সিজু ও ডন কুরভেকে আক্রমণ করে এবং গুরুতর আহত করে। এরপর কুরভের ফোন থেকে তারা গিরিকে ফোন করে এবং জানায় যে তারা এখনো বেঁচে আছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গিরি দ্রুত ডনের বাড়ির দিকে রওনা হয়। পথে সে কুরভের গাড়ি দেখতে পায়। সে গাড়ির কাছে গিয়ে দেখে কুরভে রক্তাক্ত অবস্থায় গাড়ির ডিগিতে বন্দী। গিরি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। কুরভেকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা শুরু হয়। পুরো পরিবার সেখানে একত্রিত হয়। হাসপাতালের বাইরে করা নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। চিকিৎসকরা জানায় কুরভে এখন বিপদমুক্ত। এরপর গিরির মা সবাইকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজে কুরভেকে দেখতে আইসিইউতে যাওয়ার জন্য লিফটে ওঠে, কিন্তু তিনি বুঝতে পারেননি যে লিফটের ভেতরেই ডন ও সিজু বোরখা পরে দাঁড়িয়ে আছে। ডন ও সিজু তাকে জিজ্ঞাসা করে, আপনি গিরির মা, তাই তো? এরপর তারা গিরির মায়ের ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। আক্রমণ শেষে তারা চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এরপর তারা গিরিকে ফোন করে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। খবর পেয়ে গিরি দ্রুত হাসপাতালে ফিরে আসতে থাকে, কিন্তু হঠাৎ এক পুলিশ সদস্য তাকে ফোন করে জানায়, আপনার মা এখন ভালো আছেন, কিন্তু অবাক করা বিষয় হলো
ডন ও সিজু হাসপাতালের বাইরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এখন পুলিশ তাদের থানায় নিয়ে যাচ্ছে। এই খবর শুনে গিরি সোজা থানায় চলে যায়। সেখানে পৌঁছাতেই সে দেখে ডন ও সিজু তাকে দেখে ঠাট্টা করছে, মজা নিচ্ছে। ঠিক তখনই কমিশনার থানায় প্রবেশ করে এবং গিরিকে বলে, দেখো, আইন নিজের হাতে নেওয়ার দরকার নেই। আমি এমন মামলা সাজাবো যাতে এরা আর কখনো বের হতে না পারে। কমিশনার জানিয়ে দেন ডন ও সিজু সারা জীবনের জন্য কারাগারে থাকবে। কিন্তু গিরি বুঝতে পারে যে তারা কেবল বেঁচে থাকার জন্যই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন পুলিশ বিশাল নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে ডন ও সিজুকে আদালতে নিয়ে যাচ্ছিল। গিরির লোকেরাও তাদের হত্যা করার জন্য ওত পেতেছিল, কিন্তু পুলিশের উপস্থিতির কারণে কিছু করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ দুটি গুলি ছোড়া হয়। একটি গুলি ডনকে এবং আরেকটি সিজুকে আঘাত করে। তারা গুরুতর আহত হয় এবং আদালতের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের বাইরেও গিরির লোকেরা ভিড় জমায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ চেষ্টা করছিল পরিস্থিতি সামাল দিতে। তখনই একটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে এসে পার্কিং এ থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। এই কাণ্ডে আরো বেশি বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এদিকে কমিশনার যখন আবার হাসপাতালে গিয়ে তাদের কক্ষে প্রবেশ করে, দেখে ডন ও সিজু সেখানে নেই। তারা কোথায় গেল? পুলিশ তাদের পুরো শহর জুড়ে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ জানতো না যে গিরি তাদের গোপনে তুলে নিয়ে গেছে। গিরি তাদের দুজনকে একটি প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতে নিয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, গিরির হাতে বন্দী হয়েও তাদের চোখে কোনো ভয় ছিল না। গিরি তাদের নির্মমভাবে মারতে শুরু করে এবং দুজনকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, তবু তারা ভয় পায় না। ডন ব্যঙ্গ করে বলে, গিরি ভাই, আমি তো ভেবেছিলাম আপনি আমাদের ফাঁসি দেবেন, কিন্তু আপনি তো শুধু ঝুলিয়ে রেখেছেন। কিন্তু গিরির পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর। হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে। সিজুর শরীর মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। এই দৃশ্য দেখে প্রথমবারের মতো ডনের চোখে ভয় ফুটে ওঠে। ডন কাঁদতে থাকে, ক্ষমা চায়, কিন্তু গিরি তাকে কোনো সুযোগ দেয় না। একটি শক্তিশালী বিস্ফোরণের সঙ্গে ডনের শরীরও ধ্বংস হয়ে যায়। গিরির প্রতিশোধ শেষ হয়। তার পুরো পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায় এবং এইভাবেই গল্পটি শেষ হয়। এই সিনেমার কাহিনী কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরো এক নতুন গল্প নিয়ে।